একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে উম, এটাও সাইকোলজি রিলেটেড। অনেকেই বলে যে স্যার আপনি তো বলতেছেন, শুনছি, শোনার পরে মনে থাকে না, রুব্রিক্স মনে থাকে না। হ্যাঁ, আহ, রুগী এসে কথা বলতেছে, তখন পাজল হয়ে যায়, বুঝতে পারি না। আবার অনেকেই কমপ্লেন এটা মাঝে মধ্যে করে যে দেখা যাচ্ছে যে আমার সাকসেসফুল কেস আমি যখন শেয়ার করছি, শেয়ার করার পরে দেখছি যে আহ, ওই রুগী আবার ফিরে আসছে, ভালোই ছিল। এরকম কিছু কিছু বিষয় ঘটে। হ্যাঁ, এরকম আমাদের সাথেও ঘটে, আপনাদের সাথেও ঘটে। তো এই বিষয়গুলা বেসিক্যালি আমাদের সাইকোলজির সাথে কিন্তু রিলেটেড। হ্যাঁ, দেখেন, আমরা ছোটবেলা থেকে, মানে আপনাদের এই অভিজ্ঞতা আছে কিনা জানি না, আমরা নিজেরাও হয়তো করি আমাদের সন্তানদের সাথে। তো আমি কথাগুলো বলতেছি যে আগে তো নিজের বা নিজের পরিবারের লোকজনকে ভালো থাকতে হবে, তারপরে না আমরা রুগীদেরকে ট্রিটমেন্ট করবো। এখন আপনি রুগী দেখতে গেলেন, পরিবারে ফ্যাসাদ ক্যাচাল, বাচ্চা অসুস্থ, এই যে যাবতীয় ঝামেলাগুলো, এই ঝামেলাগুলো থাকলে তো আপনি কনসেন্ট্রেট করতে পারবেন না রুগী দেখার ক্ষেত্রে। আপনি যদি আপনার বিজনেস নিয়ে, আপনার আদার্স জব নিয়ে, আউটসাইড অফ চেম্বার অ্যাফেয়ার্স নিয়ে আপনি যদি বেশি মাথা ঘামান, বেশি টেনশনে থাকেন, তাহলে ডেফিনেটলি আপনি সেখান থেকে রুগীকে ভালো সময় দিতে পারবেন। কোয়ালিটি কোয়ালিটি প্রেসক্রিপশন আপনি করতে পারবেন না। আপনি পারবেন মেডিসিন, আমি তো বলেছি হোমিও চিকিৎসা করা খুবই সোজা। হোমিও চিকিৎসা তো না, হোমিও মেডিসিন দেওয়াটা খুব সোজা, কিন্তু হোমিও ট্রিটমেন্ট করাটা খুব কঠিন। অ্যাকর্ডিং টু হ্যানিম্যান, হোমিও ট্রিটমেন্ট করাটা ডেফিনেটলি খুব কঠিন। তো আমরা বেসিক্যালি ছোটবেলা থেকেই দেখেন, আহ, অনেকেই বলে, বাবা মা, ভাই বোনরা বলে, "এই, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, তুমি এটা পারবা না, তোমার মাথায় বুদ্ধি নাই, আহ, তুমি নতুন কিছু শিখতে পারতেছো না", ইত্যাদি ইত্যাদি নানান ধরনের কথা কিন্তু আমাদেরকে ছোট থেকেই শুনতে হয়। আমরা, মানে আমার ক্ষেত্রেও হয়েছে, আপনারা চিন্তা করে দেখেন, আপনাদের এই হোমিওপ্যাথি পড়তে গেছেন, এই তুমি পারবা না, তোমাকে দিয়ে এটা হবে না, টিচাররা এরকম বলে, আমার রিলেটিভসরা বলে, বিভিন্ন ক্ষেত্রে ক্ষেত্র বিশেষে এই টাইপের কথা আমাদের শুনতে হয়। আর তখন হয় কি, এই কথাগুলো শুনতে শুনতে আমাদের মধ্যে ওই কথাগুলো, যে নেগেটিভ কথাগুলো আমরা শুনছি, এটা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে হয় কি, ধ্রুব সত্য আমরা ভেবে নিই। হ্যাঁ, বারবার নিজেকে নিয়ে মানুষ বলতেছে, আমাকে নিয়ে বলতেছে, তো সত্যিই তখন আমার মাথার মধ্যে কাজ করে, সত্যিই তো আসলে আমাকে দেওয়া কিছুই হবে না, আমার মাথায় অন্যদের মধ্যে অন্যদের মতো বুদ্ধি নাই। তো এই বিষয়টা কি, বারবার নেগেটিভ থিঙ্কিং, নেগেটিভ কথা, বারবার মানুষের আঙ্গুল, বারবার মানুষের পিন, বারবার মানুষের খোঁচা, এটা শুনতে শুনতে আপনার ব্রেন, মানে সাবকনসিয়াস লেভেলেই মানে বলা শুরু করে যে তোমাকে দিয়ে কিছু হবে না, তুমি, তোমার বুদ্ধি নাই, তুমি অথর্ব, এই টাইপের ইয়ে আসে। হ্যাঁ, একটা ভাবনা আসে। তো এটা বেসিক্যালি, মানে আমাদের মস্তিষ্ক আহ, এই যে পরিবেশের সাথে যে যে ধরনের উদ্দীপনা কাজ করছে, যে ধরনের ইন্টারাকশন কাজ করছে, এর ফলে কিন্তু এরকম হয়। সায়েন্টিস্টরা বলছেন আমাদের মস্তিষ্ক, আমাদের ব্রেন, হ্যাঁ, অনেকটা প্লাস্টিকের মতন। প্লাস্টিক, বুঝতে পারছেন, প্লাস্টিকের মতন। আমরা চাইলে একে আমাদের মতন করে, যে কোনো, আমাদের মনের মতন করে যে কোনো রূপে আমরা এটাকে রূপান্তরিত করতে পারি। যে কোনো বয়সে মস্তিষ্ক পরিবর্তন হয়ে, মস্তিষ্ককে যে কোনো পরিস্থিতির সাথে, যে কোনো আকারের সাথে আমরা কিন্তু খাপ খাইয়ে নিতে পারি। এটা আমরা জানি না, আমি আজকে বলতেছি, আমি জাস্ট আপনাদেরকে ধরায় দিচ্ছি আর কি। আমরা কিন্তু আমাদের মস্তিষ্ককে ই করি না। অনেকেই বলে, সেদিন আমাদের কলেজেও মন্ত্রণালয় থেকে লোকজন এসে বলতেছে যে আহ, আপনাদের এলোপ্যাথি ডাক্তার তো, তারা তারা বলতেছে যে আপনাদের এরকম বয়স্করা এখানে পড়ে, এটা তো ডাক্তারি, এটা তো আর ওইভাবে হবে না।
তো আপনি দেখেন এই পর্যন্ত আমরা অ্যাটলিস্ট ডিএইচএমএস যারা করছি, কতজন কারেন্ট ব্যাচের আছে আর কতজন মানে ইন সার্ভিস অথবা বয়স অবস্থা, এটার পরিসংখ্যান করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। কিন্তু খারাপ কিন্তু কেউ করতেছে না। তার মানে কি, মস্তিষ্ক, আপনার ব্রেন, মেধা, এইটা কিন্তু আমাদের প্রত্যেক মানুষের যে কোনো পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়ার একটা টেন্ডেন্সি কিন্তু থাকে। হ্যাঁ, এই টেন্ডেন্সিটাকে বলে, এই টেন্ডেন্সির একটা খুব সুন্দর নাম আছে, নামটা হচ্ছে ব্রেইন প্লাস্টিসিটি। মনে থাকবে, ব্রেইন 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 প্লাস্টিসিটি। ঠিক আছে, আমাদের মস্তিষ্ক শত শত কোটি, মানে শত শত কোটি কোটি আর কি নিউরন দিয়ে গঠিত। মস্তিষ্কে আমাদের নিউরন থাকে, আর এই নিউরন গুলা একে অপরের সাথে সংযুক্ত থাকে, তথ্য আদান প্রদান করে। এই তথ্য আদান প্রদানের ফলে আমরা আমাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে নিতে পারি। তো আমাদের মস্তিষ্ক যে নিউরাল সংযোগগুলা আছে, হ্যাঁ, প্রতিনিয়ত তার পরিবর্তন হয়, পরিবর্ধন হয়, পুনর্গঠন হয়, ক্ষয়প্রাপ্ত হয়, আবার নতুন করে তৈরি হয়। ঠিক আছে, এই যে এইরকম একটা প্রসেস, এই প্রসেসটাকে বলে হচ্ছে নিউরোপ্লাস্টিসিটি। তাহলে কি বললাম, যে কোনো বয়সে ব্রেন যে খাপ খাইয়ে নিচ্ছে, এই ক্ষমতাটাকে কি বলে, ব্রেন প্লাস্টিসিটি। ঠিক আছে, আর এই যে নিউরন, ব্রেনের মানে একক আমরা যদি বলি, সবচেয়ে ক্ষুদ্রতর একক হচ্ছে নিউরন। এই নিউরন গুলা যে ইন্টারনালি একে অপরের সাথে তথ্য আদান প্রদান করছে, করে আমাদের কার্যক্রম আমরা স্বাভাবিকভাবে পরিচালনা করতে পারতেছি। সে সময় দেখাচ্ছে কিছু নিউরন ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, কিছু নিউরন পরিবর্তিত হচ্ছে, পুনর্গঠিত হচ্ছে। এই টাইপের যে প্রসেস, এটাকে বলতেছে নিউরোপ্লাস্টিসিটি। বুঝতে পারছেন? ব্রেন প্লাস্টিসিটি আর নিউরোপ্লাস্টিসিটি বুঝতে পারলেন? তো আগে স্নায়ু বিজ্ঞানীরা ইনারা মনে করতেন যে এই নিউরোপ্লাস্টিসিটি, নিউরোপ্লাস্টিসিটি কি বললাম, ব্রেনের পরিবর্তন, এই সরি নিউরনের পরিবর্তন, তাই না? এই নিউরোপ্লাস্টিসিটি বিজ্ঞানীরা মনে করতেন যে আগে শুধুমাত্র শৈশবে হয়, ছোটবেলায় ওই যে বলা হতো যে শিশু মন কাদার মতো, যেভাবে বানাবো সেরকম হবে। কিন্তু গবেষণায় দেখা গেছে যে প্রাপ্তবয়স্কদের মধ্যেও কিন্তু নিউরোপ্লাস্টিসিটি ঘটে, এবং কেউ যদি দীর্ঘদিন যাবৎ মানসিক চাপের মধ্যে থাকে, তখন এই নিউরোপ্লাস্টিসিটিটা ব্যাহত হয়। এটা আপনাদেরকে বুঝতে হবে, কারণ আমি আমি বেসিক্যালি আপনাদেরকে কিছু সাইকোফিজিক্স নিয়ে আলোচনা করতে চাচ্ছি আর কি, আপনাদেরকে একটু অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে চাচ্ছি। হোমিওপ্যাথির বাহিরে, বিয়ন্ড হোমিওপ্যাথি, হোমিওপ্যাথির বাহিরে আমরা একটু নিতে চাচ্ছি, কিছু টুলস আপনাদের মধ্যে দিতে চাচ্ছি, যেটাতে বেসিক্যালি আপনারা আপনাদের মেডিসিন সিলেকশনে আপনাদেরকে মানুষটাকে চিনতে খুব সহজ হয়। এই কারণে আমার এই প্রচেষ্টা। আশা করি যারা অ্যাক্টিভ লার্নার একটু মন দিয়ে শুনবেন, ডেফিনেটলি আপনারা এই জিনিসটা আপনাদের চেম্বারে প্র্যাকটিস চালায় যেতে পারবেন। তো যাক, তো যে কোনো কিছু শিখতে বা নতুন অভ্যাস গঠন করতে আপনাকে নিউরোপ্লাস্টিসিটি হেল্প করে। তো যখন আমরা নতুন কিছু শিখতে যাই, তখন আমাদের মস্তিষ্কের মধ্যে বেশ কিছু রাসায়নিক উপাদান ক্ষরণ হয়, কিছু রাসায়নিক উপাদান সিক্রেশন হয়। হ্যাঁ, এবং মস্তিষ্কের মধ্যে একটা সাময়িক পরিবর্তন সাধিত হয়, সাময়িক পরিবর্তন সাধিত হচ্ছে, এবং সেটা শর্ট টার্ম একটা মেমোরিতে। আমাদের এই যে কম্পিউটারে দুই ধরনের মেমোরি আছে, যারা কম্পিউটার সম্পর্কে জানেন। একটা হচ্ছে র্যাম, আমরা এই যে ছোট্ট একটা র্যাম দেখি, যেটা হচ্ছে রিড অনলি মেমোরি, তাই না? আর একটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস, একটা হলো রোম। তো র্যামের মধ্যে মেমোরিটা খুব অল্প সময় থাকে, আপনি যেই কম্পিউটার বন্ধ করে দিবেন, এই এখন যেগুলা কপি পেস্ট করে রেখেছেন সেগুলা হারিয়ে যাবে। আর যেটা রোম মানে হার্ড ডিস্ক, বা ওই যে আমাদের সিডি ছিল বা পেন ড্রাইভ, এগুলো হলো রোম। এই রোমের মধ্যে আপনি যেই ডাটাই রাখেন, এটা একদম দীর্ঘ ভাবে থাকে। তো সেরকম আমাদের মস্তিষ্কের মধ্যে এই যখন কোনো কিছু আপনি নতুন শিখলেন, তখন এক ধরনের সিক্রেশন হবে, কেমিক্যাল সিক্রেশন হবে। এই সিক্রেশন তখন মস্তিষ্কে একটা হালকা পরিবর্তন করবে, করে শর্ট টার্ম মেমোরিতে পরিণত করবে। আবার সেটা যখন বারবার পুনরাবৃত্তি হয়, ওই একই মানে প্রসেস যখন বারবার ঘটতে থাকবে, তখন একটা নতুন নিউরাল কানেকশন তৈরি হবে। এবং ওই নিউরাল কানেকশন কি করবে, মস্তিষ্কের মধ্যে
স্থায়ী পরিবর্তন সাধন করে সেটাকে একদম লং টার্ম মেমোরি, মানে ওই যে রোম বললাম, রোমের মতন হার্ড ডিস্কের মধ্যে সেভ করে রাখবে। বুঝতে পারছেন? তো কোনো কিছু শিখতে চাইলে বা নতুন কোনো অভ্যাস যদি গঠন গঠন করতে চান, তাহলে আপনাকে করতে হবে কি বারবার অনুশীলন করতে হবে। এই যে আমরা ক্লাস নিচ্ছি, এই ক্লাসের বিভিন্ন নোট আমি করতে বলি, ভিডিওটা কিন্তু এভাবে দেখা হয় না, নোট করতে বলি। এই নোটগুলো বারবার দেখবেন, মনে করার চেষ্টা করবেন। আপনি যখন বারবার মাথার মধ্যে ওটাকে প্রেসার দেবেন যে আমাকে, আপনি রিকল করার চেষ্টা করবেন যে স্যার ওই জিনিস শেখাইছিল, এই কথাগুলো বলেছিল। আপনি একটা লাইন যখন লিখে নিলেন, ওই লাইনের সাপেক্ষে আমি কি কথা বলেছিলাম ওটাকে যখন আপনি বারবার চর্চা করার চেষ্টা করুন, প্রথম দিন পারবেন না, দ্বিতীয় দিন পারবেন না, হাল ছাড়া যাবে না। কিন্তু আপনি যখন চর্চা করবেন, ধীরে ধীরে দেখবেন যে সেটা আপনার একটা অভ্যাসে পরিণত হয়েছে। ঠিক আছে? এবং এটা কিন্তু পজিটিভ অভ্যাস। এবং দেখবেন তারপরে যে জিনিসগুলো আপনার মধ্যে রিস্টোর হয়ে যাচ্ছে, যেগুলো সেভ হয়ে যাচ্ছে, সেটা একদম পার্মানেন্টলি। এটা কিন্তু আমাদের সর্বকনিষ্ঠ, এখানে আমি যদি ধরে নিই সিয়ামকে, এবং সবচেয়ে বয়স্ক যিনি আছেন, আমি নাম উল্লেখ করলাম না, তিনিও যদি হন, সবার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। এটা কিন্তু সাইন্টিফিক্যালি বিজ্ঞানীরা এটা প্রমাণ করে দিয়েছে নিউরোপ্লাস্টিসিটির মাধ্যমে। ঠিক আছে? মডার্ন সায়েন্স কিন্তু এখন অনেক আপডেট। তো এটা হলো পজিটিভ দিক। ঠিক একই ভাবে আপনি যদি আপনার খারাপ অভ্যাসগুলো ওইভাবে চর্চা করতে থাকেন, তাহলে কিন্তু সেটা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে। তো আমরা যদি কোনো কাজ দীর্ঘদিন ধরে কোনো অনিয়ম করতে থাকি, কোনো খারাপ কাজ করতে থাকি, ধরেন মাদক সেবন করছি, ধূমপান করছি, তাহলে আমাদের মস্তিষ্কের পরিবর্তন কিন্তু ওইভাবে সাধিত হবে, এবং নেতিবাচক প্লাস্টিসিটি কিন্তু তখন তৈরি হবে। ঠিক আছে? তো নিউরোপ্লাস্টিসিটির দ্বারা আমরা চাইলে আমাদের মস্তিষ্কে আমাদের মতন করে তৈরি করতে পারি। আমরা এই যে আমার রুম আমি যেভাবে সাজাইছি, যেটা যে জায়গায়, ঠিক ওইভাবে আমরা আমাদের মস্তিষ্ককে সাজাতে পারবো। শুধুমাত্র প্রয়োজন চর্চা। ঠিক আছে? আমাদের মস্তিষ্ক কেমন হবে সম্পূর্ণ নির্ভর করবে হচ্ছে আমাদের কাজের উপরে। হ্যাঁ, আমরা যদি আমাদের দৈনন্দিন স্বভাবের উপরে আমাদের মস্তিষ্ককে ছেড়ে দিই, মানে আমাদের কার্যক্রমের উপরে, আমাদের কার্যক্রমের জহুরুল ভাই উপরে আপনি মিউট করে দেন, জহুরুল ভাই মিউট করে দেন। আমাদের কার্যক্রমের উপরে যদি আমাদের মস্তিষ্ককে ছেড়ে দিই যে বাবা তুমি তোমার মতন কাজ করো, তাহলে কিন্তু হবে না। আমাদেরকে ডমিনেট করতে হবে। হ্যাঁ, আমাদেরকে একটা অভ্যাসের মধ্যে নিয়ে যেতে হবে। ঠিক আছে? তাইলে আমরা চাইলে আমাদের মনোমতো এই মস্তিষ্কটা তৈরি করতে পারবো। এবং প্লাস্টিসিটি বজায় রাখার জন্য মানে আমাদেরকে দরকার হলো নিয়মিত কোনো না কোনো কাজের সাথে জড়িয়ে থাকে। দেখেন, আমেরিকানরা শেষ পর্যন্ত তাদের মস্তিষ্কের যে, মানে এটা গবেষণায় আসছে, কিন্তু মস্তিষ্কের যে ক্ষমতা শেষ পর্যন্ত ওরকমই থাকে। কেন জানেন? আমরা কি করতেছি? আমরা একটু চান্স পেলাম ফেসবুকিং করতেছি, তাই না? একটু চান্স পেলাম একটু টুইটার দেখতেছি, বা ইউটিউবে গান দেখতেছি, মজা দেখতেছি, ফেসবুকে এখন রিল হয়েছে, ইউটিউবে শর্টস হয়েছে, সেগুলা দেখতেছি। আমেরিকানরা কি করে জানেন? আমেরিকানরা সুন্দর সুন্দর পাজল গেম খেলে। হ্যাঁ, ওই যে ক্রস ওয়ার্ড, তারপরে সুডুকো, এই টাইপের জাপানিরা সুডুকো খেলে। কেন? এই যে তাদের মস্তিষ্কের চর্চাটাকে বজায় রাখে। তো যারা হতাশায় ভুগছেন যে স্যার আমি তো মনে রাখতে পারতেছি না, আমার তো হচ্ছে না, আজ থেকে হতাশা একদম ঝেড়ে ফেলে দেন, জাস্ট চর্চা করেন। আমরা প্রতিদিন যেরকম কিছু অভ্যাস আছে, যেমন আমরা নামাজ পড়ি, প্রতিদিন হয়তো আমরা একটা সময় করে বন্ধুদের সাথে আড্ডা দিই, ঠিক সেইভাবে প্রতিদিন আধা ঘন্টা করে সময় নেন, আপনার সেই নোট খাতাটা খুলে আপনারা চর্চাটা চালিয়ে দেন। ডেফিনেটলি আপনারা, আপনাদের ভুল হবে না। আর আমি আপনাদেরকে আমার মতন করে আমি যতটা ইজিতে সম্ভব আমি করার চেষ্টা করি। হ্যাঁ, আর আমি যেটা শিখাচ্ছি এটাই চূড়ান্ত না, আরো আছে, আরো আছে। কিন্তু আমার থিঙ্কিং, আমার থট প্রসেস, আমার ইন্টেনশন থাকে যে আপনারা খুব সহজেই, একটা রুগী আপনার চেম্বারে ঢুকে পড়ছে, ঠিক ওই অবস্থাতেই আপনি তাকে যাতে ধরে ফেলতে পারেন, আপনি একটা গাইডিং পেয়ে যান যে না ঠিক আছে, এটা স্টামোনিয়াম, এটা লাইকোপোডিয়াম, এটা হায়োসোমাস, বোঝা যায়। এটা আমি যেমন সাইলিশিয়াটা আপনাদেরকে বোঝাইছি, আমার ধারণা সাইলিশিয়া কারো ভুল হওয়ার কথা না, কারো ভুল হওয়ার কথা না। আপনারা যারা সাইলিশিয়াটা চিনতে পেরেছেন, শিখতে পেরেছেন, ডেফিনেটলি প্রথম প্রেসক্রিপশনে সেম জিনিসটাই হয়। ঠিক আছে? তো আমরা সেই চর্চাগুলো করব। নতুন নতুন
জিনিস নিয়ে আমরা দেখব, নতুন নতুন জিনিসগুলোকে আমরা ইয়ে করবো। এই যে আমি নতুন ভাবে আজকে আমি বেসিক্যালি আপনাদেরকে লাইকোপোডিয়াম পড়াবো আর কি, লাইকোপোডিয়াম নিয়ে শেয়ার করবো। আমি পড়াতে পারবো না, তো আমি যতখানি আমার অভিজ্ঞতা আছে আমি শেয়ার করবো। লাইকোপোডিয়াম জানেন না এরকম কেউ নাই। হোমিওপ্যাথিতে অনেক বেশি লাইকোপোডিয়াম ইউজ করা হয়, একদম আমাদের মুড়ি মুরগির মতন আমরা ইউজ করি, ব্রেড অ্যান্ড বাটার রিমেডিস এটা। কিন্তু আমরা লাইকোপোডিয়ামকে যেভাবে শিখেছি, যেভাবে আমরা ইউজেবল কতখানি শিখেছি জানি না, আমরা কিছু ফর্মুলা করে রেখেছি, রাইট সাইডেড মেডিসিন, মিষ্টি পছন্দ করে, এর বাইরে আমরা নতুন কিছু ভাবে লাইকোপোডিয়ামকে দেখার চেষ্টা করব। এই দেখার সময় আপনি যদি খুব পজিটিভলি আমাকে নেন, আগেই যদি মনে করে নেন দূরে কি শেখায়, কি বকে, এই নেগেটিভিটি বাদ দিয়ে, আমি বরঞ্চ তার থেকে ভালো জানি নেগেটিভিটি এগুলা, এই জিনিসটাকে বাদ দিয়ে আপনি যদি পজিটিভ মেন্টালিটি নিয়ে ইয়ে করেন যে না, আমি মনে হয় নতুন কিছু একটা শিখবো, আগের ক্লাসগুলোতে তো আমি শিখেছি, এখানেও আমি হয়তো শিখতে পারবো, এরকম একটা ভাবনা নিয়ে যখন আপনি শিখবেন, তখন দেখবেন যে আপনার মস্তিষ্কের নিউরোপ্লাস্টিসিটি অনেক বেড়ে গেছে। অনেক বারবার কেমিক্যাল সিক্রেশনের মাধ্যমে আপনার এই নিউরোপ্লাস্টিসিটি একদম দেখা যাচ্ছে যে পার্মানেন্ট স্টোরেজ করবে। ঠিক আছে, এটা অবশ্যই করবেন। আরেকটা পরামর্শ আপনাদের জন্য থাকতেছে, প্রতিদিন 15 থেকে 20 মিনিট, কমপক্ষে 15 থেকে 20 মিনিট ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবেন। আপনি যেই হন, আপনি ডায়াবেটিসের রোগী হলে তারও বেশি করবেন। আপনি আপনি ডক্টর সিয়াম, যার বয়স ধরে নিলাম 24-25, তাকেও 15 থেকে 20 মিনিট আপনাকে এই শারীরিক ব্যায়াম করতে, ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে। শারীরিক ব্যায়াম কি করে? শারীরিক ব্যায়াম ব্রেনের কেমিক্যালের মাত্রাটাকে একটা ব্যালেন্স করে। যে পজিটিভ সিক্রেশন গুলা হয়, যেগুলা নিউরন এবং নিউরন, এই যে কানেকশনের যে বিষয়গুলা থাকে, সেগুলোকে, সেই কেমিক্যালস গুলাকে স্টিমুলেট করে, বৃদ্ধি করে। হ্যাঁ, সিনাপস কানেকশন গুলা যেগুলা থাকে, সেগুলাকে মুছে যাওয়া থেকে রোধ করে। এই জন্য অ্যাটলিস্ট কিছু না পারেন, যে জায়গাটা আপনার রিক্সায় না গেলেও চলে, সেটা আপনি হেঁটে যান। রোদ হয়েছে দেখার দরকার নেই, আপনি হেঁটে যান। রোদেও দরকার আছে, ভিটামিন ডি এর দরকার আছে। আপনার নিউরনের কানেকশন গুলাকে তরতাজা করার জন্য এই ব্যায়ামের কোনো কোনো বিকল্প নাই। এরপরে হচ্ছে পুষ্টিকর খাবার গ্রহণ করেন। কি রকম পুষ্টিকর খাবার? ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে যেগুলোতে, যেগুলোতে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, সেগুলাকে খান। ঠিক আছে, বিশেষ করে বয়স্ক যারা একটু এজেড হয়ে গেছেন, তারা ভিটামিন ডি যুক্ত খাবারগুলা খান, ভিটামিন ই খান। ডার্ক ডার্ক চকলেট পাওয়া যায়, কোকো চকলেট, হ্যাঁ, এগুলা খারাপ ভাববেন না, এগুলা খাবেন। বাদাম খাবেন, তেলের বীজ যেগুলা আছে সেগুলা খাবেন, সামুদ্রিক মাছ, যে সামুদ্রিক শুটকি পাওয়া যায়, শুটকি গুলা খাবেন। ম্যাগনেসিয়াম থিওনেট টাইপের খাবারগুলা খাবেন। এগুলা আপনার মস্তিষ্কের নিউরোপ্লাস্টিসিটি বাড়ায়। এটা অবশ্যই আপনারা করবেন। পর্যাপ্ত পরিমাণ ঘুমাবেন, মেডিটেশন করতে হয়। মেডিটেশন আমরা যেটাকে ধ্যান বলি, ইসলামিক দৃষ্টিকোণে আমরা ধ্যান বলি। ধ্যানটা খুবই মনটাকে স্বাস্থ্য শান্ত রাখার জন্য, মস্তিষ্ককে শান্ত রাখার জন্য এটা দরকার। মেডিটেশন করলে, মেডিটেশনের সময় মস্তিষ্কের মধ্যে কিছু কেমিক্যাল সিক্রেশন হয়, আমাদের মনোসংযোগ বৃদ্ধি পায়। ঠিক আছে, নিউরাল কানেকশন গুলা শক্তিশালী করে। এই জন্য অবশ্যই কিছুটা সময় রাখবেন মেডিটেশনে, চুপ করে থাকেন, ডিপ ব্রিদিং করেন। ঠিক আছে, ডিপ ব্রিদিং করেন। এটাতে আপনার দেখা যাচ্ছে যে বডির নেগেটিভ জিনিসগুলো ডিসচার্জ হয়ে বাড়িয়ে যাবে। ঠিক আছে, নেতিবাচক চিন্তাগুলো পরিহার করেন। ওকে ওকে দেখলেই আমার খারাপ লাগে, এই চিন্তাটাকে পজিটিভ দিকে নিয়ে যান। প্রত্যেক মানুষের পজিটিভ নেগেটিভ দিক আছে, নেগেটিভ জিনিসগুলোকে দেখা ভুলে যান, পজিটিভ জিনিসগুলোকে চেষ্টা করেন নেওয়ার। আপনার দুষ্টু ছেলেকে দুষ্টু মনে করেন না, তার তো পজিটিভ। দুষ্টু ছেলে কিন্তু ব্রেনি, তাকে ব্রেনি বলে ট্রিট করেন। এই চর্চাগুলো করেন, নিজেও ভালো থাকবেন, পরিবারও ভালো থাকবে। তখন দেখবেন যে আপনার এই পড়ালেখা, আপনার এই ভালো লাগা, এই বিষয়গুলো অনেক বেশি হয়েছে। সুযোগ পেলে ক্রিয়েটিভ ওয়ার্ড লেখেন, দুটা করে। আমার পড়ানোর মধ্যে থেকে লেখেন, দুইটা করে ওয়ার্ড লেখেন, লিখে শেয়ার করেন। দেখেন, পজিটিভ জিনিস লেখেন, পজিটিভ বই পড়েন। ঠিক আছে, সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করেন। ডেফিনেটলি আপনারা অনেক ভালো থাকবেন।
ঠিক আছে, আমি মনে হয় আপনাদেরকে বদার করলাম না, এটা খুবই জরুরি, আপনারা আমার থেকে ভালো জানেন, কিন্তু আমি একটু আপনাদেরকে গাইডলাইন দেওয়ার চেষ্টা করলাম। যারা হতাশায় ভোগেন, আমার মনে থাকছে না, আমার এটা হচ্ছে না, আপনারা ডেফিনেটলি এই চর্চাগুলা করতে পারবেন। তো ঠিক আছে, আমরা আমাদের আলোচনায় ফিরে আসি। আমরা বরাবরের মতন নতুন কোনো মেডিসিন যদি আমরা চর্চা করি, তাহলে ডেফিনেটলি আমরা এই মেডিসিন গুলাকে নিয়ে আমরা কি করি, আমরা প্রথমে আপনাদেরকে বলি যে আপনারা কে কি জানেন সেটা বলেন। হ্যাঁ, কিন্তু আজকে সুযোগ দিচ্ছি না, কারণ আমি নিজেই অনেকখানি ইয়ে নিয়ে নিলাম, সময় নিয়ে নিলাম। ঠিক আছে, তো আহ, আমরা আজকে বেসিক্যালি লাইকোপোডিয়াম নিয়ে কথা বলবো। লাইকোপোডিয়াম আপনারা জানেন না এরকম পার্সন মনে হয় নাই, সবাই জানেন, সবাই ইউজ করেন। হ্যাঁ, তো লাইকোপোডিয়ামের প্রারম্ভিক কথা আমি একটু আমার মতন করে বলি। লাইকোপোডিয়াম, লাইকোপোডিয়ামের কয়েকটা সিনোনেম আছে। সিনোনেম মানে হচ্ছে আরেকটা নাম, তাই না, প্রতিনাম। তার মধ্যে খুবই ইউজ করা হয় যে নাম, সেটা হচ্ছে ক্লাব মস, উলফস ফুট। আমি এই দুইটাকে দিয়ে দিচ্ছি মেসেঞ্জারে, এই দুইটা আপনারা মাথায় রেখেন। এদের মানে এদেরকে অনেকেই আরেকটা নামে ডাকে, সেটা হচ্ছে ভেজিটেবল সালফার। এটা মনে হয় আপনারা জানেন, ভেজিটেবল সালফার, এটাও আমি আপনাদেরকে একটু বলে দিলাম। তো এর উৎস বেসিক্যালি উদ্ভিজ, এবং আমরা যদি মায়াজমেটিক্যালি চিন্তা করি তাহলে এটাকে সরিক মায়াজমের মেডিসিন ধরা হয়। তো লাইকোপোডিয়ামে আমি আসলে ক্লাসিক্যাল ওয়েতে বলতে চাই না, আপনারা ক্লাসিক্যাল ওয়েতে বোঝার চেষ্টা করেন। আমি আপনাদের সামনে আজকে একটু তুলে ধরতে চাই লাইকোপোডিয়ামের ডক্ট্রিন অফ সিগনেচার। প্রত্যেকটা মেডিসিনের ডক্ট্রিন অফ সিগনেচার থাকে, ডেফিনেটলি আপনাদেরকে ডক্ট্রিন অফ সিগনেচারটা বোঝা উচিত, এটা আপনাদের অবশ্যই বোঝা দরকার। ডক্ট্রিন অফ সিগনেচারটা আপনারা যদি বুঝতে পারেন, মেডিসিনের কিন্তু 1/3 আপনাদের হয়ে গেল। এরপরে আমরা কিভাবে সিলেকশন করব, কিভাবে দেখব, এই বিষয়গুলো এরপরে। তো এলেন কি বলেছেন, আমরা এলেন এর কি নোটে প্রথমেই কিন্তু লেখা আছে ফার্স্ট কথা, সেটা হলো বুদ্ধিতে এরা হচ্ছে প্রচন্ড প্রখর এবং শারীরিকভাবে খুব দুর্বল হয়। বুদ্ধিতে প্রখর, ব্রেন খুব শার্প, কুল, কিন্তু ফিজিক্যালি অতটা স্ট্রং না। আরেকটা কথা লেখা আছে যে শরীরের উপরিভাগ হচ্ছে ক্ষীণ। ক্ষীণ মানে কি, শীর্ণ, চিকন টাইপের, তাই না? আর নিচের অংশ হচ্ছে সেমি ডসপিকাল, সরি সেমি ডপসিকাল। সেমি ডপসিকাল কাকে বলে? সেমি ডপসিকাল মানে, ডপসিকাল মানে হচ্ছে এক ধরনের স্রোত। স্রোত মানে কি, যে পানি ধরলে যেরকম হয় ফোলা ফোলা থাকে, এই রকম আর কি, সেমি ডপসিকাল। তো এরা এটা হলো এলেন এর অবজারভেশন। তো আমি ডক্ট্রিন অফ সিগনেচার থেকে আসি, লাইকোপোডিয়ামের মধ্যে ঢুকি। ডেফিনেটলি আমরা আগামী 5-7 দিনে লাইকোপোডিয়াম ইনস অ্যান্ড এভরিথিং আমরা বুঝবো আমাদের ওয়েতে, খুব সূক্ষ্মভাবে আমরা লাইকোপোডিয়ামকে বোঝার চেষ্টা করব। তো হাজার বছর ধরে লাইকোপোডিয়াম কিন্তু একটা বৃক্ষে পরিণত ছিল। আপনি হাজার বলবো না, এটা মিলিয়ন বছর পূর্বে। হ্যাঁ, কালের পরিক্রমায় এই বিশাল বৃক্ষ কি হলো, ইভলিউশনের মাধ্যমে ধীরে ধীরে যে মস, লাইকোপোডিয়ামের একটা জাত ভাই, কিন্তু এই যে আমরা শুষ্নি শাক খাই, আপনারা দেখেনি, মস দেখেননি এরকম পার্সন মনে হয় নাই। যেখানে সেখানে স্যাঁত স্যাঁতে জায়গায় কিন্তু হয়, একটু রেল লাইনের পাশ দিয়ে যাচ্ছেন, একটু বন বাজারের মধ্যে যাচ্ছেন, ইভেন দেন পুরোনো বাড়ি হলো আপনারা এই শুষ্নি শাক আমরা দেখতে পাই, তাই না? এই মস একটা সময় কি ছিল, বিশাল বৃক্ষ, এখন হচ্ছে গুল্মে পরিণত হচ্ছে। ভালো করে বোঝেন বিষয়টা, এটা কিন্তু ডক্ট্রিন অফ সিগনেচার। লাইকোপোডিয়াম, লাইকোপোডিয়ামের বেসিক্যালি ফ্যামিলি নাম হচ্ছে, এদের আদি পুরুষের নাম হচ্ছে লাইকোফাইটস। লাইকোফাইটস মনে থাকবে, লাইকোফাইটস এদের আদি পুরুষ। লাইকোপোডিয়ামের আদি পুরুষের নাম হচ্ছে লাইকোফাইটস। এরা প্রায় 410 মিলিয়ন পূর্বে এই পৃথিবীতে আসে। আগে এসে বিবর্তিত হচ্ছে, বিভিন্ন কালের পরিক্রমায় বিবর্তিত হতে হতে এই ক্লাব মসে পরিণত হয়েছে। গবেষণায় পাওয়া গেছে এই সে সময়ে, মানে এই 410 মিলিয়ন বছর পূর্বে, মানে ডাইনোসরের আগের জামানায়, হ্যাঁ,
সে সময় ওই বাটারফ্লাই এর মতন মানে বাটারফ্লাই মানে হচ্ছে বাটারফ্লাই প্রজাপতি, ড্রাগন ফ্লাই যেটাকে বলে আমরা চিনি মনে হয়, ওটাকে কি বলে, ড্রাগন ফ্লাই এর বাংলা নাম কি, ফড়িং। ফড়িং এর বড় বড় ফড়িং, পাখাওয়ালা ফড়িং উড়ে বেড়াতো সেই সময়কার গাছ এটা। হ্যাঁ, বিশাল বড় বড় টাওয়ারের মতন গাছ হইতো। এবং এদের মধ্যে সে সময়ে উদ্ভিদের দুই ধরনের টিস্যু পাওয়া যায়, একটা হলো জাইলেম আর একটা ফ্লোয়েম। এটা যারা জীববিজ্ঞান পড়েছেন, উদ্ভিদ বিজ্ঞান পড়েছেন তারা জানেন, আমি একটু একটু বলি যেহেতু আমি উদ্ভিদ বিজ্ঞানের স্টুডেন্ট। তো জাইলেম জাইলেম কি করে, জাইলেম হচ্ছে শিকড় থেকে পানি এবং এই যে বিভিন্ন ধরনের নিউট্রিশন গাছের পাতায় পাতায় নিয়ে যায়। আর ফ্লোয়েম কি করে, ফ্লোয়েম হচ্ছে ওই যে কার্বন সালোক সংশ্লেষণের মাধ্যমে উদ্ভিদের পাতায় যে খাবার তৈরি হয় সেই খাবারটা বিভিন্ন দিকে ইয়ে করে একদম শিকড় পর্যন্ত নিয়ে আসে। তাহলে জাইলেম হলো উপরমুখী আর ফ্লোয়েম হচ্ছে নিচেমুখী, আমি একদম লেম্যান ল্যাঙ্গুয়েজে বললাম আর কি। তো এই যে জাইলেম ফ্লোয়েম, এই এগুলা তো খুব সুসংগঠিত আগে ছিল না, কিন্তু এই ভ্যারাইটি মানে এই লাইকোফাইটস ভ্যারাইটির মধ্যে, এই প্রজাতির মধ্যে ওই সময়ে কিন্তু জাইলেম ফ্লোয়েম, সুসংগঠিত জাইলেম ফ্লোয়েম ছিল। তো ভূতাত্ত্বিক ইতিহাসে কার্বনিফেরাস যুগ, ওই যুগটার নাম হচ্ছে কার্বনিফেরাস যুগ। কার্বনিফেরাস যুগে বড় বড় ফার্নের সাথে এই ক্লাবমস মানে এই লাইকোপোডিয়াম, সে সময় লাইকোপোডিয়ামরা জলাভূমিতে বাস করত। তো ক্লাবমসরা প্রায় উচ্চতায় ছিল 100 থেকে 135 ফুট পর্যন্ত উচ্চতায়। কত লম্বা চিন্তা করেন। এই সময়ের গাছপালা মানে সেই সময়ে গাছপালা একদম পুরা ওয়ার্ল্ড বিস্তৃত, পৃথিবী বিস্তৃত ছিল এবং তাদের আধিপত্য বেশি ছিল। ভালো করে বুঝেন, তাদের আধিপত্য ছিল, তারা ডোমিনেটিং ছিল, তারা রাজত্ব করত। সে সময় তো ডাইনোসরের মতন ওরকম ভয়াবহ মাংসাশী প্রাণী ছিল না, তখনকার মাংসাশী প্রাণীরা অত সুসজ্জিত ছিল না। ওই যে ড্রাগন ফ্লাই বললাম, মানে আপনার ফড়িং এর মতন কিছু প্রাণী ছিল বড় বড় পাখাওয়ালা, তারপরে কিছু তিমি টাইপের ইয়ে ছিল, মুখ হচ্ছে এরকম বাঁকানো। আপনারা গুগলে সার্চ দিলে ওই প্রাণীগুলো দেখতে পাবেন। কার্বনিফোরাস যুগ দিয়ে সার্চ দিলে আপনারা পারবেন। তো এই কার্বনিফোরাস পিরিয়ডের সময় এই উদ্ভিদগুলা বিভিন্ন মানে চড়াই উতরাই পারিয়ে, বিভিন্ন ধরনের চড়াই উতরাই পারে, ভালো করে বুঝেন, আমি কিন্তু ডক্ট্রিন অফ সিগনেচার বুঝাচ্ছি, বইয়ে পাবেন না, এটা আপনাদেরকে বুঝতে হবে। এই বিষয়টা সেই সময় কি হলো, ওই বড় বড় গাছ বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে অগ্নিগিরির অগ্নুৎপাত, ওয়েদার চেঞ্জ, টেম্পারেচার চেঞ্জ, এই ধরনের চেঞ্জের মাধ্যমে ধীরে ধীরে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। ডিসপোজিশন এন্ড ডিকে, এটাকে বলে ডিসপোজিশন এন্ড ডিকে। এই ডিসপোজিশন এন্ড ডিকের মাধ্যমে ভূপতিত হয়ে গেল, তার উপরে মাটির স্তর পড়ে গেল। এই যে পৃথিবী ক্ষেত্রে, পৃথিবী জুড়ে, পৃথিবীর তল জুড়ে যে যত কয়লা ক্ষেত্র এবং যত মানে কোল্ড ফিল্ড আর ওয়েল ফিল্ড আছে, সব কিন্তু ওই ক্লাবমসের সে সময়ের ওই যে লাইকোফাইটস থেকে। তার মানে কি, তারা এখন তেলে পরিণত হয়ে গেছে। এবার দেখেন লাইকোপোডিয়ামের ক্যারেক্টার মেলে কিনা, তেলবাস, ফ্লাটারিং, ওয়েলিং, বাটারিং। আপনাকে বুঝতে হবে, ডক্ট্রিন অফ সিগনেচারটা বুঝতে হবে। তো লাইকোপোডিয়াম কি ছিল, বিশাল বৃক্ষ, তাই না? ইভলিউশন প্রসেসের মাধ্যমে এরা ছোট মসে পরিণত হলো, তাই তো বুঝালাম আপনাদেরকে, মিলিয়ন মিলিয়ন বছর ধরে, মিলিয়ন বছর আগে বিশাল বৃক্ষ ছিল, এবার সে ধীরে ধীরে ছোট মসে পরিণত হলো। আমাদের এটা কি বলে, বুশি, বুশি মানে হচ্ছে আপনার গুল্ম, গুল্ম জাতীয় গাছে তৈরি হলো, তাই না? তো এখন হচ্ছে এইটুক কথা থেকে আপনি কি বুঝবেন, এর মধ্যে থেকে আপনি ডক্ট্রিন অফ সিগনেচার কি বুঝবেন? এটা হলো যে যে কোনো সাইজে হোক না কেন, এখান থেকে বুঝতে হবে যে এরা খুব অ্যাডজাস্টেবল। লাইকোপোডিয়াম হচ্ছে খুব অ্যাডজাস্টেবল। তারা যখন পৃথিবীতে বড় বড় প্রাণী ছিল না, তখন তারা খুব বড় বড় ছিল, বিশাল ডালপালা, 100 থেকে 135 ফিট পর্যন্ত তারা লম্বা হয়ে গেছে। এখন তাদের আধিপত্য কমে গেছে, তারা কোণঠাসা হয়ে গেছে, জায়গা ছোট হয়ে গেছে, তারা কি হয়ে গেল, ছোট বুশ, ছোট গুলমে পরিণত হলো। তার মানে কি, তারা অ্যাডজাস্টেবল হলো না, এরা খুব অ্যাডাপ্টিং, তারা অ্যাডাপ্টেবল হয়ে গেল, পরিস্থিতি অনুযায়ী এরা অ্যাডাপ্ট করে ফেলে। হার্ড ফর কি ইনফেরিয়র আর সফট ফর সুপিরিয়র, লাইকোপোডিয়াম।
তো যদি অনেক বড় সুযোগ পায় তাহলে এরা বিশাল বৃক্ষ, আর যদি স্পেসটা কমে আসে তাহলে এরা ছোট মসে পরিণত হয়। এই অ্যাডাপ্টেশনটা হলো চেঞ্জেবল। এই ডিপ্লোমেসিটা আমরা কিন্তু লাইকোপোডিয়ামের মধ্যে দেখি। এটা আপনারা নোট করে নেন। তো লাইকোপোডিয়ামের অনুভূতি মধ্যে প্রধান অনুভূতি কাজ করে যে ব্যক্তি যদি ছোট থেকে যায়, যদি ছোট হয়, ছোট বয়সে ছোট হোক, অভিজ্ঞতায় ছোট হোক, ক্ষমতায় ছোট হোক, পাওয়ারে ছোট হোক, তাহলে তার বেঁচে থাকাটা কষ্ট হবে, এটা লাইকোপোডিয়াম মনে করে। আমার যদি ক্ষমতা না থাকে না, আমার যদি পাওয়ার কম থাকে, আমার বেঁচে থাকাটা কষ্ট হবে, আমি সার্ভাইভ করতে পারবো না। ওই আমি এতক্ষণ কিন্তু এই কাহিনীগুলো বললাম এই ডক্ট্রিনটা বোঝানোর জন্য, বুঝছেন? আপনারা খুব কুল ভাবে বোঝার চেষ্টা করেন। কম ক্ষমতার হলে পদে পদে অপদস্থ হতে হবে। আপনার ক্ষমতা যদি কম থাকে তাহলে আপনাকে পদে পদে অপদস্থ হতে হবে, কোথাও সে ভালোভাবে থাকতে পারবে না। তাই লাইকোপোডিয়ামের প্রধান থিম হলো উচ্চাভিলাষী হওয়া, বড় হয়ে ওঠা। সে বোঝে যে ছোট থাকার কত কষ্ট, ছোট থাকার কত কষ্ট, ক্ষমতাহীন থাকার কত কষ্ট, সেটা সে অনুভব করে। এই কারণে তার প্রধান থিম হলো আমাকে ওই জায়গায় যেতে হবে, আমাকে হাইটে উঠতে হবে, আমাকে বড় হতে হবে, আমাকে উচ্চাভিলাষী হতে হবে। এই জন্য বড় হওয়ার জন্য সে প্রচুর চেষ্টা চালাতে থাকে, প্রচুর চেষ্টা, প্রচুর স্ট্রাগল এবং প্রচুর চেষ্টা করতে থাকে। তার ধারণা ক্ষমতাবান হওয়ার উপরে, মানে ক্ষমতাবান হওয়ার উপরে বা উপরের লেভেলে, উপরের সিঁড়িতে, আমি তো সিঁড়ি, আমি ধরে নিলাম এটা একটা সাফল্যের সিঁড়ি, আমি লাইকোপোডিয়াম, আমি এই প্রথম দ্বিতীয় তৃতীয় এই সিঁড়িতে থাকবো না, আমাকে থাকতে হবে ক্ষমতাবান হয়ে, মানে আমাকে এই উপরের সিঁড়িতে আমাকে উঠে বসে থাকতে হবে। এটাই হলো লাইকোপোডিয়াম। এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। দেখেন, আমরা খুবই শ্রদ্ধেয়, আমার আজকে ভুল হয়ে গেছে, আমি গ্র্যাটিটিউড জানাতে ভুলে গেছি। আমি সবাইকে গ্র্যাটিটিউড জানাই যাদের কাছ থেকে শিক্ষা নিয়ে আগাচ্ছি। তো ডক্টর ইবিনাসের একটা ট্রয় আছে, আমরা অনেকেই ইউজ করি সালফার ক্যালকেরিয়ার লাইকো। এটা চক্রের মতন চলতে থাকে, আপনারা অনেকেই ইউজ করেন। অনেকে এটাকে ইউজ করেন বেসিক্যালি ডেভেলপমেন্ট অ্যারেস্টেড, গ্রোথ হচ্ছে না, এই টাইপের ইয়েতে এই ট্রয়টা ইউজ করে। ক্লাসিক্যালি এটা ইউজ করে, যারা অভিজ্ঞ ডাক্তার আছেন তারা জানেন। তো দেখেন, এই ট্রয়ো সালফার ক্যালকেরিয়ার লাইকো বা ক্যালকেরিয়া সালফার লাইকো, যেভাবে হোক অ্যারেঞ্জমেন্টটা যাই হোক, তো এই ইয়েটা কেন আসলো এটা আমরা একটু বুঝি। খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছেন আমাদের ডক্টর রাজন শঙ্করন। ট্রায়োটা আবার বলে দিয়েন। জি 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 জি, আমিনুল ভাই বলেন, সরি বুঝতে পারলাম না। ইবিনাসের যে ট্রায়োটা, এটা ইগনেশিয়া, কিন্তু ওই না 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 সাকলাইন, সহজ হিসাবে মুখস্থ রাখবেন সাকলাইন, সালফার ক্যালকেরিয়াকার ক্যালকেরিয়া লাইকো, লাইকো। সাকলাইন, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, থ্যাংক ইউ কিন্তু থ্যাংক ইউ। লাইকো সালফার ক্যালকেরিয়াকার বললে হবে না, সিরিয়ালটা সংক্ষেপে হচ্ছে সাকলাইন। সালফার লাইকে, হ্যাঁ হ্যাঁ। সাকলাইন সাকলাইন। আচ্ছা, সাকলাইন, ঠিক আছে, আমরা সাকলাইন মনে রাখলাম। ধন্যবাদ, ধন্যবাদ, আমরা একটা শিখলাম সাকলাইন। তো এই যে সাকলাইন, তো দেখেন, এই অ্যাকর্ডিং টু রাজন শঙ্করন বলছেন যে ক্যালকেরিয়া সালফার লাইকো, ঠিক আছে, আমরা সাকলাইন, আমিও নিজেও ইউজ করতাম যখন, তখন সালফার। তার ব্যাখ্যাটা দেখেন সে কিভাবে বলতেছে। ক্যালকেরিয়া ব্যক্তিদের প্রধান ইয়ে কি, ক্যালকেরিয়া ব্যক্তিরা বেসিক্যালি নিরাপত্তা এবং স্থিতিশীলতার প্রয়োজনীয়তার প্রতিনিধিত্ব করে। তাদের নিরাপত্তার প্রয়োজন হয়, স্থিতিশীলতার প্রয়োজন হয়। এভাবে বলা যায় যে তারা চায় আমি একটা বাড়ির মালিক হব, আমার একটা পরিবার হবে, আমার সুস্বাস্থ্য বজায় রেখে আমি একটা নিরাপদ থাকবো। এটা হলো ক্যালকেরিয়ার বেসিক নিড। হ্যাঁ, স্থিতিশীলতার কারণে অবশ্যই তার এই ফ্লেক্সিবিলিটির অভাব থাকে, হ্যাঁ, তার মধ্যে প্রবৃদ্ধিটা বন্ধ হয়ে যায়। তো ব্যক্তির আরেকটা প্রয়োজনীয়তার প্রতিনিধিত্ব করে কিন্তু সালফার, ঠিক আছে, আরেকটা আরেকটা প্রয়োজনীয়তার প্রতিনিধিত্ব করে সালফার। প্রয়োজন হচ্ছে কি, সালফারের প্রয়োজন কি, নাম কামানো, এটা একটা অহম ভাব, হ্যাঁ, একটা ভাবমূর্তি বা গুরুত্বপূর্ণ কিছু কিছু থেকে একটা স্বীকৃতি পাওয়া, এইরকম গুণের একটা বিষয় কিন্তু সালফারের মধ্যে থাকে। আত্মগর্ব নিয়ে নিজেকে বিশাল কিছু একটা ভাবা, একটা ভালো ভাবমূর্তি তৈরি করা, এটা সালফারের
একটা বেসিক নিড। তো ক্যালকেরিয়া অবস্থান থেকে সালফারের অবস্থান পৌঁছাতে হলে ব্যক্তিকে উন্নতির দিকে চিন্তা করতে হবে, উন্নতির দিকে ধ্যান দিতে হবে। হ্যাঁ, উচ্চাকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য তাকে পরিশ্রম করতে হবে, কাজের মধ্যে গতিশীল থাকতে হবে, পুরনোকে না আঁকড়ে ধরে রেখে নতুন কিছুর দিকে সুনির্দিষ্ট একটা গোলের দিকে পদক্ষেপ নিতে হবে। ঠিক আছে? তো লাইকোপোডিয়ামের মানুষের জীবনের এই অবস্থাটাকে প্রতিনিধিত্ব করে, যে আমি পুরানো জিনিসটাকে আঁকড়ে ধরে রাখবো না, আমার গোল হচ্ছে ওই জায়গাটায়, আমি ওইখানে যাব। এই অবস্থাটাকে হচ্ছে লাইকোপোডিয়ামের প্রতিনিধিত্ব করে। এই কথাগুলো কিন্তু আমার নাই, এটা পুরোটাই আমি রাজন শঙ্করনের শ্রদ্ধেয় রাজন শঙ্করনের কোট করলাম, খুবই ইম্পর্টেন্ট একটা কথা। তো এইভাবে উনি দেখাইছেন যে এইভাবে ক্যালকেরিয়া থেকে সালফার, সালফার থেকে লাইকো বা ভাইস ভার্সা এইভাবে রূপান্তরিত হয়, এইভাবে পেশেন্ট চেঞ্জ হয়ে যায়, মেন্টালিটি চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, তো এটা ছিল তার কথা। তো আমরা যদি লাইকোপোডিয়ামের বিষয় নিয়ে একটু ভাবি, খুব কমনলি আজকে আমি কিন্তু আপনার চেম্বারে ঢোকা মাত্রই লাইকোপোডিয়াম ঢুকলো আর আপনি কি করে প্রেসক্রিপশন করবেন, এইটা আমি এই প্যারামিটারটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো না। আজকে আমি বেসিক কথাগুলো বলবো, প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ গুলো আমি নেক্সট দিনগুলোতে ইনশাল্লাহ বলার চেষ্টা করব। তো লাইকোপোডিয়াম ব্যক্তি বেসিক্যালি অনেক ঝগড়াটে হয়, অনেক ঝগড়াটে রোগী, আমি নেগেটিভ কথাগুলো বলতেছি, অনেক ঝগড়াটে, এরা খুব রাগী, খুব মানে লোভী টাইপের, কিন্তু এ সত্ত্বেও এদের প্রধান স্বভাব হলো এরা খুব ভীতু কাপুরুষ। লাইকোপোডিয়াম খুবই ভীতু, খুবই কাপুরুষ। কিন্তু কেন কেন তারা এত ভীতু কাপুরুষ? আমরা প্রত্যেকটা আমাদের ক্লাসগুলোতে আমরা চেষ্টা করি কারণ খোঁজার, কেন সে ভীরু হবে, কেন সে রাগী হবে, কেন সে লোভী হবে। তো আমরা এখন বলতেছি লাইকোপোডিয়ামের বেসিক ক্যারেক্টার হলো সে খুব ভীরু কাপুরুষ। কেন সে? কারণ হচ্ছে ল্যাক অফ কনফিডেন্স। ল্যাক অফ কনফিডেন্সটা কি? ল্যাক অফ কনফিডেন্স হচ্ছে তার যথেষ্ট আত্মবিশ্বাসের অভাব থাকে। আত্মবিশ্বাস, আমি এটা পারবো, এই বিশ্বাসটা তার মধ্যে থাকে না। এজন্য সে কোনো কাজ নিজের মনের মতন করে করতে পারে না। একটা কাজ করতে দিবেন, যে আপনি বললেন যে ভাই আজকে ক্লাসে আপনাকে একটু বলতে হবে, হ্যাঁ ঠিক আছে পারবো, এবার যখন বলতে যাবে সে আর বলতে পারবে না। কেন? ল্যাক অফ কনফিডেন্স। কোনো কাজ সে তার মনের মতন করে করতে পারে না। এর অনেক কারণ আছে, আমি ব্যাখ্যা করছি। তখন কি করতে হয়? তাকে অনেক বেশি ফোর্স করতে হয়। আপনি দেখবেন না, এই বিষয়গুলো খেয়াল করবেন, আপনার বাচ্চাও লাইকোপোডিয়াম হতে পারে, করতে যাচ্ছেন তাকে অনেক বেশি ফোর্স করতে হচ্ছে, অনেক বেশি ফোর্স করার পরে, অনেক বেশি চাপ দেওয়ার পরে সে তখন ওই কাজটা করবে। একটা বাচ্চা বা একটা পার্সন, তার মধ্যে ল্যাক অফ কনফিডেন্সটা কোত্থেকে তৈরি হইলো, এটা একটু জানার ইচ্ছা জাগে না মনের মধ্যে? আমরা কি চিন্তা করেছি কখনো কোত্থেকে? আমরা বুঝলাম যে লাইকোপোডিয়াম ইকুয়াল টু ল্যাক অফ কনফিডেন্স, কিন্তু ল্যাক অফ কনফিডেন্স তাকে কোত্থেকে তৈরি হয়? বেসিক্যালি লাইকোর এই ল্যাক অফ কনফিডেন্সটা তৈরি হয় একদম ছোটবেলা থেকে। একদম ছোটবেলা থেকে প্রত্যেক ব্যক্তির স্বভাবের কোনো না, মানে আমি এই দেখেন প্রথমের কথাগুলো কিন্তু এই কারণেই বলে নিয়েছি যাতে এখনকার কথাগুলো আপনাদের বুঝতে সুবিধা হয়। যে ইন্ট্রোডাক্টরি যে কথাগুলো বললাম, এবার দেখেন আপনার এই এই জিনিসগুলোর সাথে ওটাকে কোরিলেট করতে পারবেন। তো প্রত্যেক ব্যক্তির স্বভাবের মধ্যে কোনো না কোনো একটা পার্টিকুলার টাইপের থাকে। হ্যাঁ, যে কেউ অনেক বেশি সাহসী, কেউ হচ্ছে দেখা যাচ্ছে যে একটু কিছু হলো একদম মেরে দিল, আবার কেউ দেখা যাচ্ছে পালাচ্ছে, তাই না, বেড়ায় টাকার দেখা যাচ্ছে মায়ের পিছনে, ফার্নিচারের পিছনে লুকাচ্ছে, এরকম স্বভাব থাকে। তো ব্যক্তির স্বভাবের যে বিশেষত্ব থাকে তা তার ছোটবেলা থেকেই তৈরি হয়। এবং তৈরি হয় কিভাবে? তার পরিপাশের এনভায়রনমেন্ট, আইপিআর, আমরা আইপিআর নিয়ে বলেছিলাম, আইপিআর, তার সারাউন্ড কেমন, সে কেমন সংস্কারের মধ্যে মানুষ হচ্ছে, মানে তার পরিবার বা তার পরিবেশ তাকে কেমন সংস্কার দিতে পারছে, তাকে পারবারিশ, লালন পালন, তার কেয়ার কেমন নিতে পারতেছে, হ্যাঁ সেটা তার মনের উপরে, বাচ্চার মনের উপরে প্রভাব ফেলে। হ্যাঁ, তার লালন পালন, যত্নার্থী কিরকম হচ্ছে তার উপরে তার স্বভাব চরিত্র তৈরি হতে থাকে। বুঝতে পারছেন? তো ঠিক এইভাবে লাইকোপোডিয়ামের ছেলেবেলায় হয়তো লাইকোপোডিয়ামের, দেখেন কত সুন্দর, আমরা একটা মেডিসিনের সাথে, একটা মেডিসিনকে বাচ্চা, হ্যাঁ তার বাবা দেখা যাচ্ছে যে, না আমি ছিলাম হচ্ছে, দেখেন ক্ষেত্র কিন্তু একই। আমি এখন যে কথাগুলো বলবো আপনার কাছে মনে হবে যে ক্ষেত্র তো তৈরি হয়েছে কার্সিনোসিনের,
ক্ষেত্র তো তৈরি হয়ে যাচ্ছে ইগনেশিয়ার, খুবই কাছাকাছি, জিনিসগুলো খুবই কাছাকাছি। এই কারণে আমি আপনাদেরকে সবসময় বলি যে ভাষ্য দিয়ে আগাতে যেন না, তাহলে আপনারা কিন্তু কনফিউশনের মধ্যে, ভুলের মধ্যে চলে যাবেন। বুঝার সিচুয়েশনটা বোঝার চেষ্টা করেন। তো লাইকোপোডিয়ামের ছোটবেলা থেকে তার বাবা দেখা যায় অনেক বেশি ডিক্টেটোরিয়াল স্বভাবের ছিল, অনেক প্রেসারের মধ্যে রাখতে হয়তো তাকে। তো দেখা যায় যখন সে কোনো পারফরমেন্স করতে যায়, তখন আমরা কি করি, আমরা আমাদের বাচ্চাদেরকে তালি দিচ্ছি, উৎসাহ করছি, অনেকেই করে, আমি হয়তো করি না, আমার স্বভাবের মধ্যে সেই স্বভাবগুলো যায় না, কিন্তু অনেকেই এটা করে। কিন্তু এই লাইকোপোডিয়ামের এরা করে কি, উৎসাহিত করার পরিবর্তে এদের বাবারা তাদেরকে তিরস্কার করে, বকাবকি করে। হ্যাঁ, এই তোমাকে দিয়ে কিছু হবে না, এই তুমি এটা পারতেছো না। তো এইরকম করতে করতে মানে কন্টিনিউয়াসলি এরকম করতে করতে তাদের কনফিডেন্স লেভেল ধীরে ধীরে দিনকে দিন কমতে থাকে। তো তার বাবার দিক দিয়েও ঠিক আছে, তার বাবার কাছে মনে হয় যে আমার ছেলে ভালো পড়ালেখা করুক, বা ভালো খেলাধুলা করুক, বা ভালো গান শিখুক, গান চর্চা করুক, মানে তার মন অনুযায়ী সে যেটা পছন্দ করে। কিন্তু তার চিন্তা চেতনা, তার চিন্তা থাকে যে তার ছেলে প্রথম থেকেই যে বিষয়ে মানে সে পছন্দ করছে, যে বিষয়ে ছেলে পারফরমেন্স করুক, সেটাতে প্রথম হোক, প্রথম থেকেই প্রথম হোক। কিন্তু ছেলের হয়তো পারফরমেন্স করলো, করে হয়তো প্রথম হতে পারলো না, সেকেন্ড, থার্ড বা ফোর্থ বা সামহাউ অন্য কোনো পজিশনে আসলো, তখন তার বাবা তার উপরে চিল্লা ফাল্লা করে, তাকে অনেক বেশি উল্টাপাল্টা বকাবকি করে। হ্যাঁ, তোমাকে দিয়ে কিছু হবে না, তুমি পারতেছো না, তোমার বয়সী ছেলে, ওরা কি খায় আর তুমি কি খাও, তোমার কি কম টাকা পয়সা আমি দিই, তোমার কি কম খাবার দাবার হয়, এই ধরনের যে বকাবকি করে। তো এই বকাবকি করে তখন সে বাচ্চা আহ মনের মধ্যে এক ধরনের ভয় ভীতি তৈরি হয়ে যায়। আবার দেখা যাচ্ছে যে বাচ্চা একদিকে কেরিয়ার তৈরি করতে চাচ্ছে, বাবা হয়তো সেটা চাচ্ছে না, বাবা তার মতন করে নিচ্ছে, এই এখান থেকেও কিন্তু বাচ্চার মনের মধ্যে এক ধরনের ভীতি তৈরি হয়। আর এই ভয়টাই পরিবর্তিত হয়ে ধীরে ধীরে কনফিডেন্সটাকে ল্যাক করে দেয়, কনফিডেন্সটাকে ধীরে ধীরে ডাউন করে দেয়। এরপরে কি হয়, তার মনের মধ্যে ধীরে ধীরে তৈরি হয় ফেয়ার ফেলিওর অফ, আমাদের রুব্রিক্স আছে, ফেয়ার ফেলিওর অফ, ঠিক আছে, ফেয়ার ফেয়ার ফেলিওর অফ, এই ভয়টা তৈরি হয়। ধীরে ধীরে সে তখন ডাউন গ্রেডে চলে যায়, বসে পড়ে, ডাউন হয়ে যায়, খারাপ হতে থাকে। তার এই ফেয়ার ফেলিওর অফ এর কারণে সে কোনো পারফরমেন্স ঠিক মতো করতে পারে না। ভেবে দেখেন কোন জায়গা থেকে আমরা লাইকোপোডিয়ামকে তৈরি করে ফেলছি। জাস্ট আমরা যদি গুড প্যারেন্টিংটা শিখতাম, আমরা আমরা মানে আমি সহ আর কি, সবাই রুগীর গার্জেনরা, তারা যদি গুড প্যারেন্টিংটা শিখতো, তাহলে কিন্তু এই জায়গার দিকে হয়তো বা যেত না। দেখেন লু দা স্কুডুপিপার, আমার ওনার নামে উচ্চারণ হয় না, আমি লিখে দিচ্ছি, আপনারা সিনথেসিসের অ্যাক্সেস টু সিনথেসিসের মধ্যে এই রুব্রিক্সটাকে পাবেন, অনেক বড় করে রাখে। এটা দেখেন, এটাতে একদম পুরা লাইকোপোডিয়ামকে ডিফাইন করা যায়। কোড ডেলুশন, রং অ্যান্ড এভরিথিং উইল ভ্যানিশ, হি হ্যাজ ডান, এভরিথিং উইল ভ্যানিশ, আমি একটা ব্যাখ্যা করতেছি, হি হ্যাজ ডান reflects the lack of confidence and fear of failure in his performance, in his performance। এই জন্য আপনারা মনে রাখবেন, এটা নোট করে নেন কাইন্ডলি, যে লাইকোপোডিয়ামের পারফরমেন্স পারফরমেন্স ডাউনের একটা মহা ওষুধ হচ্ছে লাইকোপোডিয়াম। পারফরমেন্স ডাউন হচ্ছে না, সেটা যে কোনো স্টেজের পারফরমেন্স হোক, এটা সেক্সের ক্ষেত্রে পারফরমেন্স হোক, গানের ক্ষেত্রে পারফরমেন্স হোক, স্কুলে যে পড়ালেখার ক্ষেত্রে পারফরমেন্স হোক, পরীক্ষার ক্ষেত্রে। আমি আপনাদেরকে ছোট ছোট আমার কেস বলবো, দেখবেন যে পিকুলিয়ার টাইপের জিনিস আপনারা অলরেডি মিস করে ফেলেছেন, অন্যদিকে চলে গেছেন, শুধু খালি ভাবনাটা বুঝতে হবে। হ্যাঁ, তো যে কোনো পারফরমেন্সের বিষয়ে আসুক, সেখানে যদি সে ডাউন গ্রেডে হয়, ডাউনে হয়, তাহলে ডেফিনেটলি মহা ওষুধ হচ্ছে লাইকোপোডিয়াম। এটা ডক্টর লুইস এটা কিন্তু তিনি বলে গেছেন। ঠিক আছে, তো আপনাকে এটা বিবেচনা করতে হবে পারফরমেন্স ডাউনস এর ক্ষেত্রে লাইকোপোডিয়ামের কথায়। আপনারা তো অনেকেই দেন, তাই না, বিয়ে হয়েছে, নতুন বিয়ে, বইয়ের কাছে যেতে ভয় পাচ্ছে, পারফর্ম করতে পারবো না, লাইকোপোডিয়াম দিয়ে আপনারা অনেক ট্রিট করেছেন, কিন্তু আপনারা ওইটা থেকে দিয়েছেন, কিন্তু ভিতরের কি ভাবনা থেকে কি আসলে একদম সূক্ষ্ম লেভেলের, শ্যাডেল লেভেলের কি ভাবনা থেকে আপনাকে যেতে হবে, সেই বিষয়টা
ডেফিনেটলি আমি আপনাদেরকে গুলিয়ে শিখিয়ে দেবো, খাইয়ে দেবো, ইনশাল্লাহ। আপনারা সাথে থাকেন। তাহলে এখান থেকে আমাদের যে রুব্রিক্সটা আসে সেটা হচ্ছে ফেয়ার স্টেট ফাইট, ফেয়ার স্টেট ফাইট, স্টেজ ফাইট, স্টেট স্টেজ ফাইট, ফাইট মানে ভয়, স্টেজ মানে স্টেজে উঠে পারফর্ম করার ভয়। ঠিক আছে? তো লাইকো যখন অনেক হ্যাপি মুডে থাকে, অনেক খুশি থাকে, অনেক বেশি হেলদি কন্ডিশনে থাকে, তার মনের মধ্যে কিন্তু তখন পারফরমেন্স নিয়ে ভয় থাকেন না। এটা এটা আবার একটু নোট করে নেন। লাইকো যখন, লাইকো মানে কি, লাইকোপোডিয়াম, আবার নতুনরা মনে করেন যে লাইকো আবার কি হইলো, লাইকোকে, লাইকোপোডিয়ামকে আমরা সংক্ষেপে লাইকো বলি। তো লাইকো যখন অনেক হ্যাপি মোডে থাকে, অনেক হেলদি কন্ডিশনে থাকে, তখন তার মনের মধ্যে এই পারফরমেন্সের ভয় থাকে না। তার মনের মধ্যে এই যে পারফরমেন্স করতে হবে, ওটা সেক্সের ক্ষেত্রে হোক আর যে ক্ষেত্রে হোক, তার ভয় থাকে না। এ সময় সে অনেক ভালোভাবে পারফর্ম করতে পারে। সে যেরকম পারফর্ম করতে পারে, ইউ ক্যান বিলিভ, এত চমৎকার পারফর্ম করতে পারে। হ্যাঁ, কিন্তু এ সত্ত্বেও দেখা যাচ্ছে একজন খুব ভালো বিজনেসম্যান, এমন একজন ব্যক্তি, সে যার ফ্যামিলি অনেক ভালোভাবে চালাতে পারতেছে, এমন পার্সন যে তার অফিসকে খুব ভালোভাবে মেনটেন করতে পারছে, এমন নেতা সে যার খুব ভালোভাবে তার টিমকে চালাতে পারতেছে, তাদের মধ্যেও কিন্তু এই ফেয়ার ফেলিওর অফ এর এই সূক্ষ্ম ভাবনাটা একটা খুব শেডের লেভেলে, খুব মানে গভীর, ইনার মোস্ট গভীর, মানে কি বলবো, এক সাবকনসিয়াস লেভেলের মধ্যে ঢুকে থাকে। কিন্তু যেহেতু হ্যাপি মুডে আছে, হেলদি কন্ডিশনে আছে, ওইটাকে তারা আর গ্রাহ্য করে না। কিন্তু তার কাছে মনে হয় যে আমার ব্যবসা তো এখন ভালোভাবে চলতেছে, আমার টিম তো এখন ভালোভাবে পারফর্ম করতেছে, বা আমি টিম ভালোভাবে চালাতে পারতেছে, আমার পরিবার তো আমি ভালোভাবে, আমি ভালো কামাই করতেছি, পরিবার ভালো চলতেছে, আমার অফিস আমি ভালো চালাতে পারতেছি, এখন চলছে। কিন্তু কখনো যদি কোনো সমস্যা হয়, কখনো যদি কোনো প্রবলেম আসে, তখন তো এইরকম ফেয়ার ফেলিওর অফ এই বিষয়টা তার মনের মধ্যে সবসময় তৈরি হয়ে থাকে। আপনারা কখনো দেখতে পাবেন, কখনো দেখতে পাবেন না। ঠিক আছে? এখন ফ্যামিলি ভালোভাবে মেনটেন করতে পারছে, পরিবার ভালোভাবে চালাতে পারতেছে, কিন্তু সংসারে যদি কোনো প্রবলেম হয়, আমি যদি সংসারে ঠিক মতো পারফর্ম না করতে পারি, এরকম ফিয়ার অফ ফেলিওর তার মধ্যে সব সময় কনস্ট্যান্টলি চলতে থাকে, কন্টিনিউয়াসলি চলতে থাকে। বুঝতে পারছেন? কন্টিনিউয়াসলি চলতে থাকে, তার মনের মধ্যে ভয় তৈরি হতে থাকে। আমাদের খুব সুন্দর রুব্রিক্স আছে, খুবই সুন্দর রুব্রিক্স আছে, আপনারা এটা নোট করে নেন। ফেয়ার কন্টিনিউয়াস, অদ্ভুত একটা রুব্রিক্স। ফেয়ার কন্টিনিউয়াস, ফেয়ার কন্টিনিউয়াস লিখে নেন। ফেয়ার লং লাইফ, লাইফ লং ধরে তাদের ইয়ে চলে, ফেয়ার লং লাইফ, ফেয়ার লং লাইফ। কত সুন্দর রুব্রিক্স, ভেবে দেখেন। লং লাইফ, লাইফ লং ধরে এই ভয়টা চলতে থাকে। ফ্রাইটেন্ড ইজিলি, একটু কিছু হলেই ভয় পেয়ে যাচ্ছে, ফ্রাইটেন্ড ইজিলি। তারপরে ফ্রাইটেন্ড ইজিলি, ট্রাইফল স্যাড, ছোটখাটো বিষয়ে সে ভয় পেয়ে যাচ্ছে, ফ্রাইটেন্ড ইজিলি, ট্রাইফল স্যাড। ঠিক আছে? তো ছোটখাটো বিষয়ে ভয় পাচ্ছে, ছোটখাটো কথা নিয়ে দুশ্চিন্তায় পড়ছে, এই ধরনের রোগীর মধ্যে সব সময় একটা মানসিকতা তৈরি হয়ে থাকে, সেটা কি? ল্যাক অফ কনফিডেন্স। ল্যাক অফ কনফিডেন্স, এটা মনে রাখবেন, লাইকোপোডিয়ামের একটা মানে কোর জায়গা, ল্যাক অফ কনফিডেন্স। তো আমাদের এই রুব্রিক্স আছে, কনফিডেন্ট ওয়ান্ট অফ সেলফ কনফিডেন্স। এই রুব্রিক্সটা একটু লিখে নেন। কনফিডেন্স ওয়ান্ট অফ সেলফ কনফিডেন্স, কনফিডেন্স ওয়ান্ট অফ সেলফ কনফিডেন্স, অর্থাৎ তার মধ্যে কনফিডেন্স একদমই থাকে না, এদের মধ্যে কোনো প্রকার রেসপন্সিবিলিটি নেওয়ার বিষয় থাকে না, সে ভয় পায়, রেসপন্সিবিলিটি নিতে সে ভয় পায়। আমাদের এটাও রেপার্টরিতে আপনারা পেয়ে যাবেন, ফেয়ার রেসপন্সিবিলিটি অফ, ফেয়ার রেসপন্সিবিলিটি অফ, রেসপন্সিবিলিটি অ্যাভারশন, নিতে চায় না, বিতৃষ্ণা, রেসপন্সিবিলিটি অ্যাভারশন অফ। ঠিক আছে? কোনো প্রকার রেসপন্সিবিলিটি সে নিতে চায় না। আর এই জন্যই তখন কি করতে হয়, যখন রেসপন্সিবিলিটি নেয় না, তখন তার বউ বা তার ফ্যামিলি মেম্বার বা তার আদার্স পার্সন তাকে কি করে, তার পিছনে লেগে থাকে, তাকে ঠেলতে থাকে। অদ্ভুত না? আমি প্রথমেই কিন্তু এই কথাটা বললাম, তাদেরকে ঠেলতে হয়, ঠেললে তখন কাজ করে। আমাদের রুব্রিক্স আছে, খুব সুন্দর রুব্রিক্স, এটাও লিখে নেন। ইনিশিয়েটিভ ল্যাক অফ, ল্যাক অফ
ইনিশিয়েটিভ, তার ইনিশিয়েটিভ নেওয়ার ইচ্ছা থাকে না। অদ্ভুত, লাইকোপোডিয়াম পুরো অদ্ভুত একটা বিষয়, করতে পারে ইনিশিয়েট নিতে পারে না। আমি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, কোনো জিনিসে সে ইনিশিয়েট নিতে পারে না। আমি একটা কেস একটু বলি, তাহলে আপনার জন্য একটু সুবিধা হয়ে যাবে। অনেক দিন আগে আমার কাছে একটা কাপল আসছিল। হ্যাঁ, তারা মানে বেসিক্যালি ইনফার্টিলিটি কেস, অনেক দিন আগের। তাদের বাচ্চা হয় না, বিয়ের বয়স 8 বছরের মতন হয়ে গেছে। এটা ভালো করে বুঝেন, এই কথাগুলো এসে রুগী তো বলবে না, কোনো ভাষ্য দিয়ে আপনি কিন্তু পাবেন না। গল্প করে করে রুগীর কাছ থেকে আপনাকে এই তথ্যগুলো নিতে হবে। তো 8 বছর হয়ে গেছে বিয়ের বয়স। তো প্রবলেম ছিল পুরুষের, মানে দুইজনে কিন্তু ফিজিক্যাল মানে প্যাথোলজিক্যাল কিন্তু কোনো প্রবলেম নাই। ওই পুরুষের স্পাম কাউন্টও ঠিক আছে, মহিলারও সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু কোনো কিছু হচ্ছে না। কিন্তু সমস্যা পুরুষের দিক থেকে ছিল। পুরুষটাকে লাইকোপোডিয়াম দিয়েছিলাম, আগেই বলে দিচ্ছি, লাইকোপোডিয়াম দিয়েছিলাম। তো কেন দিয়েছিলাম এটা আবার বুঝেন। তো তাকে যখন প্রশ্ন করি, যেই প্রশ্ন করি, সে তেমন কোনো উত্তর দিতেই চায় না, উত্তরই দিতে চায় না। বউ আর দুইজনকে আমরা পাশাপাশি রাখলাম, বউকে তুলে দিলাম, তার সাথে প্রাইভেটলি কথা বললাম, সে তথ্য ঠিক মতো দেয় না, উল্টা পাল্টা বলে। তার সমস্যাগুলা এমন ভাবে বলতেছিল, সমস্যার কথা, তার কষ্টের কথা, ভাবনার কথাগুলা আমাকে পুরো অ্যামালগেট করে ফেলেছে, আমাকে পুরো কনফিউজ করে ফেলেছে। আমি আসলে বুঝতে পারছি না যে আসলে কি বলছে আর কি বলছে না। তো যাক, আমি তো পুরো হতাশ যে এই ইনার তো আমি মনে হয় কি করতে পারবো জানি না, ঠিক আছে। এরপর দুইজনকে বসায় যখন কথা বলতেছিলাম, হ্যাঁ, বউকে কথা বলতেছি, ওনার সম্পর্কে বলেন এরকম কথা কথা বলতেছিলাম। তো বইয়ের কথা দিয়ে আমি এই পেশেন্টের মেডিসিনটা সিলেকশন করলাম। কি কি দিয়ে সিলেকশন করলাম, বউ কথা বলতে বলতে বলতেছে যে ডাক্তার সাহেব জানেন, এই মানে আপনারা সবাই অ্যাডাল্ট, আমি একটু অ্যাডাল্ট ভাবে একটু ফিল্টার করেই বলতেছি। উনি বলতেছে যে ডাক্তার সাহেব জানেন, বেডের পারফরমেন্সে ওনার কোনো ইচ্ছাই নাই। বেডের পারফরমেন্স মানে তো বুঝেই গেছেন, তার কোনো ইচ্ছাই নাই, সে আসবে না। আমার আরেকটা পেশেন্টও এরকম। হ্যাঁ, আমি এটা এই পেশেন্টের কথা বলিনি, তারপর ওনার কথা মনে পড়লো যখন আমি ওনারটা বলে দিই। তো বেডের পারফরমেন্সে তার কোনো ইচ্ছাই নাই, সে নিজে থেকে কখনোই আগ্রহী হয় না, কোনো ডিজায়ার তার মধ্যে নাই। হ্যাঁ, কোনো ডিজায়ার, কোনো সেক্স ডিজায়ার তার মধ্যে নাই, একদম জিরো। আমি অনেক তাকে স্টিমুলেট করে, অনেক ভাবে ইয়ে করে তাকে আমার কাছে নিয়ে আসি। এটা হলো লাইকোর একটা গোপন বিষয়। লাইকোর ক্ষেত্রে এই জিনিসটা ঘটে, আপনারা এটা খুঁজে বাহির করার চেষ্টা করবেন। কনফার্মেটরি করার জন্য আপনারা এই টাইপের বিষয় ওয়াইফের সাথে আপনি ডিসকাস করতে পারেন। তো আমার আরেকটা পেশেন্টের কথা বলি, তার ইনিশিয়েট নেওয়ার বিষয়টা এরকম ছিল, সে প্রায় 2-3 বছর এই যে ফার্টাইল পিরিয়ড মেয়েদের যেটা থাকে, এই সময় সে বইয়ের কাছে যেত না। কোনো না কোনো সাংবাদিক, পেশায় সাংবাদিক, কোনো না কোনো সুতায় সে বাইরে, লাইকোপোডিয়ামের পেশেন্ট, লাইকোপোডিয়ামে এটাকে সাকসেস করা সম্ভব সম্ভব হয়েছে। এই যে ল্যাক অফ ইনিশিয়েট, ফেয়ার অফ রেসপন্সিবিলিটি, বাচ্চা আসলে তার রেসপন্সিবিলিটির বিষয়, হ্যাঁ, ফ্রাইটেন্ড ইজিলি, আর ওই যে ফেয়ার ফেলিওর অফ, ফেয়ার কন্টিনিউয়াস, এই বিষয়গুলা কিন্তু লাইকোপোডিয়ামের মধ্যে একদম ইনবিল্ড। লাইকোপোডিয়ামের মধ্যে আপনি সব সময় পাবেন, এটা খুব কনফিউশনের মধ্যে থাকে। তো ঠিক এইভাবে নতুন কোনো সিচুয়েশনের জন্য, নতুন কোনো পরিস্থিতির জন্য, কোনো নতুন বিজনেসের জন্য বা নতুন কোনো জিনিসের জন্য সে কখনোই মন থেকে হ্যাঁ বলে না। মন থেকে সে হ্যাঁ বলতেই পারবে না। নতুন একটা সংগঠন করবেন, নতুন একটা গ্রুপ করবেন, নতুন একটা কাজ করবেন, একটা স্টাডি ওয়ার্ক করবেন, এ কিন্তু মন থেকে হ্যাঁ বলতে পারবে না। হি ক্যান নট সে ইয়েস। ইয়েস একটা কনফিডেন্ট নিয়ে সে বলে না, প্রথমে সে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে, প্রথমে সে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু কেন? কারণ তার কাছে মনে হয় আমি মনে হয় এটাতে ফেল করব, আমি এটা করতে গেলে আমি মনে হয় ফেল করব। হ্যাঁ, ওই যে ফেয়ার ফেলিওর অফ, আমার পারফরমেন্স ঠিক মতো হবে না, আমি পারফর্ম ঠিক মতো করতে পারবো না, এইরকমটা। তো এমনটা কেন সে ভাবে যে আমি পারফরমেন্স ঠিক মতো করতে পারবো না, এই ভাবনাটা কেন তার মধ্যে আসে? এর পেছনে আরেকটা কারণ হলো, একটা তো কনফিডেন্সের অভাব, আরেকটা কারণ হলো ফেয়ার সোশ্যাল পজিশন অ্যাবাউট অফ, ফেয়ার সোশ্যাল পজিশন অ্যাবাউট অফ। তার কাছে মনে হয় আমি যদি ফেল করি তাহলে আমার যে পজিশন আছে, সমাজে আমার যে অবস্থান আছে, সবাই আমাকে যেভাবে মান্য করে চলে,
সেইখানে তো আর থাকবো না। ঠিক আছে, সবাই আমাকে যেভাবে মান্য করে চলে, আমার যে পজিশন আছে, আমাকে যেভাবে মানুষ আইডল মনে করে, আমাদের খুব সুন্দর একটা লাইকোপোডিয়ামের রুব্রিক্স আছে, আইডিয়ালিস্টিক। আপনারা এই রুব্রিক্সটা লিখে নিতে পারেন। আইডিয়ালিস্টিক, সবাই আমাকে আইডিয়াল মনে করে। সে একজন আদর্শবান ব্যক্তি হতে চায়, সে নিজেকে অনেক বেশি ইম্পর্টেন্ট ব্যক্তি মনে করে, সে নিজেকে অনেক বেশি ইম্পর্টেন্ট মনে করে। আমাদের অনেকগুলো রুব্রিক্স আছে এই ধরনের। হর্টি, আমরা হর্টিটা তো জানি, হ্যাঁ, হর্টি, সে আমি সবচেয়ে বেশি, আমার থেকে আর কেউ নাই। হর্টি, স্টিভ অ্যান্ড প্রিটেনচুয়াস, আমাদের খুব সুন্দর রুব্রিক্স আছে, ওয়ান অ্যান্ড অনলি লাইকোপোডিয়াম। হর্টি, স্টিভ অ্যান্ড প্রিটেনচুয়াস, এগুলো আমি ব্যাখ্যা করব, আমি এখন বলে নিচ্ছি। হর্টি, স্টুপিডিটি অ্যান্ড হেট্রেড, ঠিক আছে, এখানেও লাইকোপোডিয়াম। এই যে ভাবনা, সে এতটা হটি, তার কাছে মনে হয় যে আমার মতন কেউ নাই, আমার মতন কেউ নাই। তার মধ্যে কিন্তু এক ধরনের ইগোও থাকে, আমি 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 বিষয়টাও থাকে। হ্যাঁ, ইগোটিজম আমরা কখন নিই? যখন রুগী বারবার আমি 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 আমার আমার আমি এই পারি ওই পারি, আমি এই করেছি অমুক করেছি, এই বিষয়গুলা যখন থাকে তখন আমরা ইগোটিজম নিই। দুই একবার রুগী যখন আমি আমি করে তখন আমরা কিন্তু ইগোটিজমের কথা ভাবি না। তো তার যে হটি ভাবটা থাকে, এটা কিন্তু একদম কমপ্লিটলি ডিফারেন্ট। সে নিজেকে অনেক উঁচু দরজার, অনেক উঁচু লেভেলের, অনেক উঁচু স্তরের মনে করে, অনেক উঁচু স্তরের মনে করে, ঠিক আছে। কিন্তু তারপরেও সে নিজে নিজে, ওই যে ল্যাক অফ কনফিডেন্স, ফিয়ার ফেলিওর অফ, এই কারণে সে জানে, সে মনে করে যে আমি এই কাজটা পারফর্ম করতে পারবো না, আমার এইখানে আমার কনফিডেন্স নাই, ঠিক আছে। তো এইরকম একটা ভাবনা আমরা বেসিক্যালি লাইকোপোডিয়ামের মধ্যে আমরা কিন্তু সবসময় দেখতে পাই, ঠিক আছে। তো আজকে আমি এই পর্যন্তই রাখছি। আমি আগামীকাল থেকে কিছু প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ নিয়ে আলোচনা করব।